রাজ্যে চলছে এসআইআর শুনানি পর্ব। নথিতে সামান্য গরমিল থাকলেই তলব করা হচ্ছে ভোটারদের। এই প্রক্রিয়ার মাধ্যমেই বুধবার দুপুর 12:30 নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে হাজিরা দিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা পরিচালক দেব। নির্ধারিত সময়েই স্কুলে পৌঁছন দেব। তাকে এক নজর দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমে যায়। তবে কোনো রকম দেরি না করে গাড়ি থেকে নেমে সরাসরি স্কুলের ভেতরে প্রবেশ করেন তিনি। প্রয়োজনীয় নথিপত্র পেশ করার পর বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দেব। এদিন দেব বলেন, দায়িত্ববান নাগরিক হিসেবে যা আমার কর্তব্য সেটাই করেছি। কমিশন যা যা নথি চেয়েছিল সব জমা দিয়েছি। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তার কথায়, আমাদের মতো মানুষদের লাইনে দাঁড়াতে কোনো সমস্যা নেই, কিন্তু যারা বৃদ্ধ, অসুস্থ তাদের পক্ষে দীর্ঘ লাইনে দাঁড়ানো অত্যন্ত কষ্টকর। কমিশনের কাছে আমার আবেদন, তাদের ক্ষেত্রে যদি বাড়ি গিয়েই নথি সংগ্রহের ব্যবস্থা করা যায় তাহলে অনেকটা স্বস্তি মিলবে। প্রসঙ্গত, এসআইআর শুনানিতে ইতিমধ্যেই ডাক পেয়েছেন জয় গোস্বামী, মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকাতেই ছিল দেবের নাম। নোটিশ পাঠিয়ে তাকে বুধবার হাজিরা দিতে বলা হয়েছিল। দেব আরও বলেন, অনেকে ফোন করে জানিয়েছেন দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ ও অসুস্থদের। অনেকেই ভয় পাচ্ছেন। আমাদের বয়সীদের কোনো সমস্যা না হলেও 70 থেকে 80 ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ রিলিফ প্রয়োজন। পাশাপাশি তিনি জোর দেন, নির্বাচন মানুষের কাছে উৎসব। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেটা অত্যন্ত জরুরি। শুনানি শেষে এসআইআরের কাজে যুক্ত সমস্ত কর্মীদের কুর্নিশ জানান দেব। তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি। তার এই মানবিক আবেদন ইতিমধ্যেই নানা মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে যে ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে, যবে থেকে আমার নাম এসআইআর এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে, তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়ে বলতে পারি, যেমন আমার প্রজাপতিপুরে যিনি মা হয়েছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে সে একবার ফর্ম ফিল আপ করতে এসে 3 ঘন্টা হ্যারেস হয়েছে, একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল, যখন পুরো দেশ লাইনে লেগেছিল, তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম। কোথাও যেন আমার মনে হয়েছিল যে না, এটা দেশের ভালোর জন্য, কালো টাকা কোথাও চলে যাচ্ছে, তখন দলে একটা আলাদা নিয়েছিল। আমি নিজের হেডলাইন দেখলেই বুঝতে পারবেন, তখন আমার মনে হয়েছিল। কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকে প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। আমি কথাটা কেন বলছি, কারণ নোটবন্দির সময় বলতে পারিনি, কারণ নোটবন্দির সময় আমরা ইকোনমিক্যালি এত বড় কান্ট্রি নই। কিন্তু হ্যাঁ, যখন নির্বাচন হয়, যখন ইলেকশন হয়, যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারি। আর মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের ডেমোক্রেসি। সেইখানে আমার মনে হয় কি নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, দেব আছে সাংসদ হিসেবে নয়, দেব মানবিক কমন ম্যান হিসেবে মানবিকতার কারণে আমি জাস্ট এইটুকু অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে, যেহেতু আমাদের দেশটা বৃহত্তম একটা ডেমোক্রেটিক একটা দেশ, নির্বাচন একটা উৎসব, যারা নির্বাচনে পার্ট নেয় তাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমি ভোট দিয়েছি, এখানে জ্যান্ত মানুষকে মৃত্যু ঘোষিত করানো হচ্ছে। আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনে কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাবো না, তো এরকম প্রচুর মানুষ আছে। তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে
মানে যদি এই ফর্ম ফিল আপের যে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। আর রইল কথা নির্বাচন, আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে যে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করা, নয় দেশকে ভাগ করা। আমি চাই যে সমস্ত দল তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়। এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়, রাজ্যের নাম খারাপ হলে আমাদের দেশের নাম খারাপ। একটা রেসপন্সিবল লিডার হিসেবে যা যা করণীয় সেটা আমার মনে হয় কি নির্বাচন আসছে সমস্ত দল যেন তাদের রিপ্রেজেন্টেটিভকে একটু যেন বলে কি যাই হোক না কেন আমরা আমাদের রাজ্যের নাম বা আমাদের দেশের নাম যাতে খারাপ যাতে না হয়, আর মানুষ যেন এক থাকে এই বার্তা যেন তাদের কথাবার্তার মধ্যে যেন থাকে। তোমরা তো রিপোর্টার, তোমাদের কাছেই কারণ নেই। আমি তো সূত্রে একটা খবর কারণ না থাকলে তাহলে আমি এসআইআর ফর্মে 2002 কলমে ভর্তি সংখ্যা ফর্ম যেভাবে এসছে আমরা ফিল আপ করেছি তাদের মনে হয়েছে, আমি কাউকে দোষারোপ করছি না কি এটা নির্বাচন কমিশনের ভোট বা এটা দেবের ভোট। আমি এটুকু বলতে চাই কি এর আগে আমি 2014 থেকে ভোট শুরু করেছি 11 থেকে, তার মানে কি আমার 3টে ভোট ফিনালিড হয়ে গেল। যারা যারা 2011, 14, 16, 19, 21, 24 ভোট দিয়েছে তারা কি তাহলে আনভ্যালিড হয়ে গেল? এটাই মনে হচ্ছে কি নির্বাচন কমিশন নিশ্চয়ই কিছু একটা ভাবনা চিন্তা করছে। এটা ভুল না খারাপ, আমার দলের স্পোক পার্সন এবং কালকে দিদিও ফেসবুকে লাইভ করে বা বলেছেন। আমার মনে হয় গেছি নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে। আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, হয় না 8 ঘন্টা বেশি লাইনে দাঁড়াতে পারবে না, হাঁটু ব্যথা বা অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা হয়, তাদেরকে একটু আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। দেখালাম আপনার জীবনে কোনো রকম হ্যারাসমেন্ট কোনো হলো, কোথাও কোনো হ্যারাসমেন্ট কোনো হলো? আমার মনে হয় যে যেহেতু আমি সাংসদদের বা পলিটিশিয়ানদের হ্যারাস করতে তাদের জীবন থেকে সরে দেওয়া উচিত। কারণ এই দল করলে ওই দল হ্যারাস করবে, ওই দল করলে এই দল হ্যারাস করবে, এটা এখন নর্মাল হয়ে গেছে। মানে এমন নয় কি আমি যে পলিটিক্সে আসার পরে যে খুব নর্মাল লাইফ লিড করছি তা নয়, মাঝে মাঝে এমন এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে যেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকে। তো এটাই বলবো যে হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ান কেউ থাকা উচিত। এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে। তুমি কি বলেছিলে যে পলিটিশিয়ানরা মাঝে মাঝে আমাকেও নাচিয়ে দেয়, কখনো এই দল কখনো ওই দল, বা আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে পড়ি, এইটা কেন বলেছিলে? এইটা তোমরা কি বুঝতে পারছো না এটা কেন? আমার মনে হয় এটা তো সত্যি, মানে আজকাল যা হচ্ছে, মানে যেমন ভাবে হচ্ছে, মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশন 2 মাস আগে, যে নিজেকে প্রমাণ করতে যদি তারও 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশন 1 মাস আগে এটা শুরু হবে? আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে, এপ্রিল মে মাসে ফেজ গুলো শুরু হয়ে যাবে, 5টা 6টা 7টা যতগুলো ফেজ হবে না কেন, সেগুলো আমরা জানি জুন থেকে মে এর মধ্যে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর যদি শুরু করারই কথা ছিল তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। সাংসদ দূরের কথা, আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা, আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআইআর শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো যারা। এখন আরেকটা জিনিস, এটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা সেই মেসেজ গুলো এসেছি এত ঠান্ডার মধ্যে কি করে যাব, এই হচ্ছে, এইটাও একটা বিষয়। তো যারা প্রমাণ করতে 1 মাস দেরি হবে তাদের নাম উঠবে না। আমার মনে হয় এটা ইলেকশন কমিশনকে বিনীতি মানে জোরহাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটু ভাবুন, তারা যেন বাড়িতে বসে, কারণ তারা অনেক সময় লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারে না, তাদের পায়ে ব্যথা, সিঁড়ি চাপতে পারে না,
ভয় লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লাইন লাগাবো, লোকে হাসবে কি না, না অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না, ভয় লাগে কি কোথায় কি কথা বলবো, প্রসেসটা জানে না, ভয়ে হয়তো বেরোতেই পারলো না। তার জন্য আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয়, যেই জিতুক, মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক, যেই জিতুক, কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার জন্য ভোটারের অধিকারটা যেন ইলেকশন কমিশনের চক্করে যাতে না চলে যায়। ভেতরে কি প্রসেস হচ্ছে, ভেতরে কি প্রসেস হলো, ভেতরে কি যেই জিতে আপনি তো বলছেন তৃণমূল এত পড়ার সময় থাকলে আমি ডেটটা জেনেছি যে কবে যেতে হবে, কি কত অনেকগুলো ছবি তুললাম, অনেকগুলো অটোগ্রাফ দিলাম, আর কিছু পেপার সাইন করলাম।